আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকটি আসলে প্রত্যেক বছরই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ অন্যান্য যে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা আছে সব পরীক্ষায় কিন্তু এই টপিকটি থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। সো এই টপিকটা তোমরা জানো অনেক গুরুত্বপূর্ণ, এবং আমরা কিন্তু তোমাদের প্রতিনিয়ত যে লাইভ ক্লাসগুলো দিচ্ছি এবং লাইভ ক্লাসের পাশাপাশি তোমরা যে সলভ ক্লাসগুলো করতেছো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আশা করি তোমরা সলভ ক্লাসগুলো করে নিজেদেরকে এনরিচড করবো। সো আমরা দেখি যে আসলে আজকে আমরা কোন যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে টপিকটা এত গুরুত্বপূর্ণ। সো আমি দেখি, প্রথমেই দেখো আজকে আলোচনার বিষয় মানব সম্পদ সংক্রান্ত বিগত বছরের প্রশ্ন। মানব সম্পদ মানে কি? মানব সম্পদ হচ্ছে ধরো দুইটা বিষয়, জনসংখ্যা, বাংলাদেশের জনসংখ্যা প্লাস জাতি উপজাতি। আমরা যে উপজাতি আছে বা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, উপজাতি প্লাস ক্ষুদ্র নিগোষ্ঠী, এই উপজাতি প্লাস ক্ষুদ্র নিগোষ্ঠী, এই যে বিষয়টি রয়েছে এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। সেই সংক্রান্ত বিগত বছরের যে এডমিশনে আসা প্রশ্নের যে সমাধানগুলো নিয়ে আলোচনা করব। সো এই হচ্ছে বিষয়। আমরা আশা করি তোমাদেরকে একদম প্রথম থেকে খুব ভালোভাবে কিন্তু এই বিষয়টা বুঝিয়ে শুনিয়ে গুছিয়ে তোমাদের একদম খাওয়াই দেবো আজকে। যাই হোক, তো আমরা দেখো প্রথম যে প্রশ্ন, যে জনশুমারি 2022, জনশুমারি মানে কি? জনশুমারি হচ্ছে ধরো জনসংখ্যা কত আছে একটা দেশে, এটা আমরা কিভাবে জানি? অর্থাৎ জনসংখ্যা যে পরিমাপ, আমরা জনসংখ্যার যে পরিমাপ মোট কত পরিমাপ যে করি, পরিমাপ আসলে তো মাপ তো করতে হবে না, পরিমাণ কত, এই পরিমাণটা বের করার জন্য একটা সুমারি মানে একটা গণনা চালানো হয়। সো এই যে গণনা, জনসংখ্যা গণনার যে পদ্ধতি, যে গণনা, এই গণনাটা কি বলে হচ্ছে তোমার জনশুমারি অনুযায়ী। জন মানে হচ্ছে জনসংখ্যা, বাংলাদেশের নারীর সংখ্যা মোট জনসংখ্যার কত, অর্থাৎ বাংলাদেশের এটা 2022 সালে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট আসছে। অর্থাৎ বাংলাদেশের যে নারীর সংখ্যা, তা যদি আমরা মোট অন্যান্য জনসংখ্যা দেখি, সেই জনসংখ্যার কম্পারিজন যদি আমরা বলি, কম্পারিজন অনুযায়ী এটা কত। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি এটা আসছে, অর্থাৎ আমরা জানি এটা হচ্ছে তোমার এই পুরুষের থেকে নারীর সংখ্যা একটু বেশি, অর্থাৎ আমাদের পুরুষ আর নারীর অনুপাত হচ্ছে 198:100। তো সেক্ষেত্রে পুরুষ কম নারী বেশি, তার মানে নিশ্চয়ই 49 হবে না, 49 তার মানে 51, নাইলে হচ্ছে তোমার 50.43। উত্তর হচ্ছে 50.43, অর্থাৎ এটা একটু বেশি না, অনেক বেশি। 9 এপ্রিল 2023 সালে আমরা দেখি যে পরিসংখ্যান ব্যুরো মানে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স কর্তৃক সমন্বয়কৃত যে জনশুমারি চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হয়, এবং এটার মধ্যে নারী পুরুষ অনুপাত হচ্ছে 98:100, অর্থাৎ পুরুষ হচ্ছে 98, নারী হচ্ছে 100। সেখানে নারী মোট জনসংখ্যার 50.43%, আর পুরুষ হচ্ছে 49.51%। বোঝা গেছে? আর মোট জনসংখ্যা 16,98,28,911 জন, অর্থাৎ তুমি যদি ধরো 17 কোটি, প্রায় 17 কোটি। ঠিক আছে, আচ্ছা। ইউএনডিপি প্রতিবেদন অনুসারে বাংলাদেশের মানব উন্নয়ন সূচকের মান কত? অর্থাৎ এই যে মানব উন্নয়ন ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড, এই যে তোমাদেরকে আমি একটা জিনিস বলি যে অর্থনীতি দ্বারা, অর্থাৎ একটা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্বারা আমরা কখনোই বুঝতে পারি না যে ওই দেশের অর্থনীতির অবস্থা কেমন। সো এইটা বা ওই দেশের প্রকৃত জীবনমান কেমন, তাই না? সো আমাদের কি করতে হয়? প্রথমত আমাদের অনেকগুলো মেরুদণ্ড, অর্থাৎ আমাদের প্যারামিটার লাগে, ঠিক না? সো আমাদের যে মানদণ্ড লাগে, হ্যাঁ, মেরুদণ্ড না মানদণ্ড, অনেকগুলো মানদণ্ড লাগে। সো ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, তারা না একটা রিপোর্ট পাবলিশ করে, রিপোর্টটার নাম হচ্ছে এইচডিআই। মানে কি? হিউম্যান মানে মানুষের, হিউম্যান, ডি দিয়ে হচ্ছে ডেভেলপমেন্ট আই দিয়ে হচ্ছে ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। অর্থাৎ এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা, এটা কে পাবলিশ করে? এটা করে ইউএনডিপি। এবং এটার মধ্যে কি থাকে? এটার মধ্যে তারা 3টা বিষয় নেয়। ধরো জিডিপি, অর্থাৎ অর্থনীতির যে প্রবৃদ্ধি, মানে এটাতে জিডিপি, একটা দেশের অর্থনীতি কি পরিমাণ বাড়তেছে। তারপর হচ্ছে হেলথ এক্সপেক্টেন্সি, অর্থাৎ গড় আয়ু, হেলথ বিষয়। তারপর হচ্ছে শিক্ষা, লিটারেসি রেট, হ্যাঁ, শিক্ষা মানে আমরা এডুকেশনে মাপার জন্য তারা কি যে লিটারেসি রেটটা নেয়। আর হেলথটা মাপার জন্য গড় আয়ু কত একটা দেশের, আর এটা হচ্ছে শিক্ষার হার কত।
তো এই শিক্ষার হার কত। তো এই যে এটা হচ্ছে তাদের মাপজোকের একটা পলিসি, হ্যাঁ, অর্থনীতি। তো এই যে এই প্যারামিটার গুলোর উপর বেস করে তারা একটা মান, সূচকের মান করে। তো বাংলাদেশে এই সূচকের আমরা যদি দেখি 129তম, বাংলাদেশ হচ্ছে এই ইউএনডিপি সূচকে 193টা দেশের মধ্যে 129তম, তার মানে বেশ পেছনে। তার মানে এটার মান কত হয় আমাদের 0.66 এই মান অনুযায়ী, বুঝছো? তো এটা কিন্তু এই প্রশ্নটা কোথায় আসে, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসে। তো এই যে ইউএনডিপি রিপোর্টটা সম্পর্কে দেখো, বাংলাদেশের অবস্থান 129তম এবং গড় মান হলো 0.661 বা 661, বুঝা গেছে? সর্বশেষ জনশুমারি বা গৃহগণনা, অর্থাৎ বাংলাদেশে সর্বশেষ প্রথম যে জনশুমারি হয়েছে কত সালে, 1974 সালে, দেশ স্বাধীনের পর। তারপরে সর্বশেষ হইলো কত সালে, 2022 সালে, অর্থাৎ 10 বছর পর পর কিন্তু বাংলাদেশে জনশুমারি হয়। আর এই যে 2022 সালে এটা হইলো, এটা হচ্ছে ষষ্ঠ। এর মাঝখানে কিছু গ্যাপ ছিল, মানে কোনো বিভিন্ন ঘটনা, ধরো 2011 সালে 21 সালে হওয়ার কথা, কিন্তু করোনা কারণে 1 বছর পিছাইছে। তারপরে ধরো অন্যান্য যে সমস্যা আছে, ধরো কোনো একটা সেনা শাসনের সময়টা বাদ যায়, বা অনেক মানে বিভিন্ন সময় কিন্তু এটা বাদ পড়েছে, সেই জন্য বাংলাদেশ ষষ্ঠ আদমশুমারি হয়েছে আর কি, বা এটা বাংলাদেশের 6th। আচ্ছা, তারপরে দেখো ষষ্ঠ আদমশুমারির নাম আমরা জানি, তো এটা পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে, আমরা এটা দিয়ে হচ্ছে ইয়ে করছে। 15 থেকে 21 জুন 2000 বাংলাদেশে যে যে জনশুমারিটা হয়েছে, এটা হচ্ছে ষষ্ঠ, আমরা একটু আগে বললাম ষষ্ঠ আদমশুমারি। তো এটা নিয়ে অনেক তথ্য আছে। প্রত্যাশিত গড় আয়ুষ্কালে বাংলাদেশ সম্পৃক্ত কোন দুটি দেশকে ছাড়িয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশে ধরো প্রত্যাশিত কত আয়ুষ্কাল, মানে গড় আয়ু কত, বাংলাদেশের টোটাল গড় আয়ুটা বর্তমানে কিন্তু বাড়ছে। কেন বাড়ছে জানো? মানুষের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে, মানুষের হচ্ছে ক্রয় ক্ষমতা বেড়েছে, মানুষ চাইলে হচ্ছে প্রাইভেট ক্লিনিকে যে চিকিৎসা নিতে পারছে। বাংলাদেশের যে পাবলিক যে হেলথ যে এটা রয়েছে, পাবলিক হেলথও কিন্তু, অর্থাৎ এটা খুবই ইমপ্রুভ হয়েছে। তো আমাদের মধ্যে যে রেজিলিয়েন্স, অর্থাৎ সহ্য ক্ষমতা, আমাদের মধ্যে যে সয়ে নেওয়ার ক্ষমতা, সহ্য ক্ষমতা কিন্তু বেশি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে গড় আয়ু কিন্তু বাংলাদেশের অন্য দুইটা দেশ তুলনায়, যে দুইটা দেশকে আমরা একটা সময় ভারতের সঙ্গে ছিলাম, অর্থাৎ 1947 সালের আগে বাংলাদেশ কিন্তু ভারতের সঙ্গে ছিল, তো ভারতকে ছাড়িয়ে গেছে। 1947 থেকে আমরা দেখি যে 1971 সাল পর্যন্ত আমরা ছিলাম হচ্ছে পাকিস্তানের সঙ্গে, আমরা কিন্তু পাকিস্তানকেও ছাড়িয়ে গেছি। অর্থাৎ আমাদের যেই দুইটা দেশকে আমরা ছেড়ে এসেছি, সেই দুইটা দেশকে আমরা ছাড়িয়ে গেছি। তো এটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার, আমরা ভারত আর পাকিস্তানকে ছাড়িয়ে গিয়েছি। আচ্ছা, দেখো এটা আমাদের বর্তমান হচ্ছে ভারত আর নেপাল 71, আমাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী 74 বছর 3 মাস, ভারতের 69, পাকিস্তানের 67, নেপালের হচ্ছে আমরা দেখতে পাই নেপালের হচ্ছে 71 আর ভুটানের হচ্ছে 72। আমরা কিন্তু পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি, দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের গড় আয়ু সবচেয়ে বেশি, ঠিক আছে? যদি পরীক্ষা আসে দক্ষিণ এশিয়ার কোন দেশটির গড় আয়ু সবচেয়ে বেশি, আমরা কিন্তু নির্দ্বিধায় উত্তর করতে পারি যে এই গড় আয়ু হচ্ছে বাংলাদেশের বেশি। জনশুমারি ও গৃহগণনা 2022 শুরু হয় কত সালে? শুরু হয় 15 জুন। হ্যাঁ, তো এটা আমরা জানি 15 জুন থেকে 21 জুন এই দিন একদম অনেক হচ্ছে। আমরা এটা নাসার হচ্ছে সহায়তা নিয়েছি, জিআইএস ম্যাপ ইউজ করছি। সো এই হচ্ছে বিষয়, এখানে রিপোর্টটা আছে। সো রিপোর্টটা তোমরা মেইন ক্লাসে আমরা পড়িয়েছি, সো এখানে দরকার নেই। হ্যাঁ, তো বাংলাদেশের প্রথম, এটা তো আমরা দিলামই। তারপরে জাতিসংঘের গাইডলাইন অনুযায়ী আমরা সবকিছু পড়ছি, কোন মেথডে করছি এটাও আছে এখানে। বাংলাদেশের প্রথম জনশুমারি আমরা পড়িয়েছি অপশন বি 1974 সালে, আমরা এটা লিখিয়েছি তোমাদের। তারপরে হচ্ছে বাংলাদেশের আয়তনের দিক থেকে, অর্থাৎ বাংলাদেশ যে বিশ্বের মধ্যে আয়তন, অর্থাৎ তার যে এরিয়া, বাংলাদেশে 1,47,570, এই এরিয়া অনুযায়ী বাংলাদেশ হচ্ছে বিশ্বের মধ্যে কততম? 94তম। বাংলাদেশ হচ্ছে 94তম। বাংলাদেশ আর নেপাল প্রায় সেম। আচ্ছা, আর জনসংখ্যার দিক থেকে অষ্টম। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে, আমরা এটা পড়িয়েছি। তারপর হচ্ছে আমরা যদি দেখি বাংলাদেশের গড় আয়ু, এটা হচ্ছে এটা এই যে গড় আয়ুটা আমরা যদি দেখি, গড় আয়ুটা আমরা পড়িয়েছি, এখানে দেখো অনেকগুলো আছে। তো এইটা হচ্ছে 2019 সালে আসছিল। হ্যাঁ, তো 2019 সালে কিন্তু গড় আয়ু এই অপশনটাই ছিল। তো এই অপশন অনুযায়ী কিন্তু বাংলাদেশের 72.8। হ্যাঁ, তো এই অপশনটা অনুযায়ী বাংলাদেশের গড় আয়ু 72.8, অর্থাৎ সি। কিন্তু বর্তমানে এটা কিন্তু চেঞ্জ হয়েছে। বর্তমানে আমরা দেখেছি যে 74.3 হয়েছে, এটা 74 বছর 3 মাস। তো এটা হচ্ছে আপডেটেড। হ্যাঁ, তো এই হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। তারপর বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি আমরা জানি 2022, অপশন হচ্ছে বি।
তারপরে হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার বিবেচনা মেগাসিটি। মেগাসিটি যদি কোনো একটা জিনিসে যদি লোক সংখ্যা 1 কোটির বেশি থাকে তাহলে এটা হচ্ছে মেগাসিটি। মেগাসিটি বলে 1 কোটির বেশি থাকলে। তারপর বাংলাদেশের মোট জনসংখ্যা কত অংশ হতদরিদ্র, অর্থাৎ বাংলাদেশের টোটাল জনসংখ্যা আছে 17 কোটি, প্রায় 17 কোটি কত শতাংশ মানুষ হচ্ছে একদম অনেক দরিদ্র, অনেক দরিদ্র। যারা হচ্ছে হতদরিদ্রের সংজ্ঞা কিন্তু বিশ্বব্যাংক বা IMF তাদের মধ্যে বা সংজ্ঞা দিয়েছে যে দৈনিক যদি ধরো 200 মানে একটা ক্যালোরি থাকে, ধরো 2200 ক্যালোরি বা এইরকম সম্পূর্ণ খাবার যদি সে খাইতে না পারে তাহলে সে হচ্ছে হতদরিদ্র। অর্থাৎ তার যে ক্যালোরির পরিমাণ, সেই ক্যালোরির পরিমাণ অনুযায়ী সে হচ্ছে খাদ্য গ্রহণ করতে না পারে, সেই যে তার অক্ষমতা, সেই অক্ষমতাটাই হচ্ছে দারিদ্রতা বা দরিদ্রতার লক্ষণ। সো এটা আমরা দেখি। সো এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে 12.9, 12.9। আমরা যদি দেখি 12.9, এটা কিন্তু 12.9। সো এই যে দেখো, এটা 12.9 কিন্তু এটার হচ্ছে বর্তমানে হতদরিদ্রের হার। তারপর হচ্ছে বিবাহ প্রথার উপর ভিত্তি করে গড়ে ওঠে। বিবাহ প্রথা কি? বিবাহ প্রথার উপর বাংলাদেশের ভিত্তি করে কি গড়ে ওঠে? বিবাহ প্রথার উপর আমাদের ধরো বাংলাদেশের বিবাহ প্রথাটা, এটার মধ্যে কি হয়? এটা যৌথ পরিবার গড়ে ওঠে। অর্থাৎ আমরা বিবাহটা কেমন হবে, আমাদের যৌথ পরিবার না সিঙ্গেল পরিবার? হ্যাঁ, এই যে যৌথ পরিবার গড়ে উঠেছে। আচ্ছা, তারপর হচ্ছে বিবাহতার মধ্যে সূত্রপাত হয়, যে পরিমাণে বিবাহ প্রথার মধ্যে বংশ বিস্তার হয়, উত্তরাধিকার সৃষ্টি হয়, এতে করে পরিবারের সদস্যদের মধ্যে বন্ধন সৃষ্টি, যৌথ পরিবার ভিত্তি গড়ে ওঠে। ঠিক আছে। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশের কোন প্রস্তাব, অর্থাৎ বাংলাদেশ জাতিসংঘে ইউনাইটেড নেশনসে একটা প্রস্তাব দিছে যে ভাই আমরা শান্তি চাই, আমরা কি চাই? শান্তি চাই, আমরা শান্তির ও সৌহার্দ্য। তো এই যে এই প্রস্তাবটা দিছে যে শান্তি ও সৌহার্দ্য, এটা কিন্তু এই প্রস্তাবটা গৃহীত হয়েছে জাতিসংঘে। তারপরে জনসংখ্যা বিবেচনায় বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরী হচ্ছে, আমরা জানি প্রথম হচ্ছে আমরা ঢাকা, দ্বিতীয় হচ্ছে চট্টগ্রাম, তৃতীয় হচ্ছে বলো তোমরা কি? তৃতীয় রাজশাহী, 3 নম্বর হচ্ছে রাজশাহী। রাজশাহী বাংলাদেশের অন্যতম একটা ক্লিন সিটি, গ্রিন সিটি বলা হয়। রাজশাহী অসাধারণ একটা সিটি। সো আই লাভ রাজশাহী। রাজশাহী যারা যারা দেখতেছো তারা লাকি যে তোমরা এরকম একটা শহরে, পাশেই হচ্ছে পদ্মার পাড়, এত সুন্দর একটা শহর, এত গোছানো, এত সিমসাম, এত মানে আই জাস্ট ফল ইন লাভ উইথ রাজশাহী। তো বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর কিন্তু এটা। তারপর হচ্ছে রাজশাহী, তারপর হচ্ছে আমরা আর সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে সিলেটের মধ্যে। নিম্নের শহরগুলোর মধ্যে জনসংখ্যা সবচেয়ে কম, জনসংখ্যা সবচেয়ে কম হচ্ছে নীলফামারীতে হবে। কারণ এই যে কুমিল্লা, যশোর, বগুড়া, এটা সবগুলা হচ্ছে খুবই ভালো শহর, খুবই মানে প্রসিদ্ধ শহর। নীলফামারীও ভালো, বাট নীলফামারীর জনসংখ্যা একটু কম। তা যাই হোক, তারপর হচ্ছে বিশ্বের জনসংখ্যা দিবস। বিশ্বের জনসংখ্যা দিবস হচ্ছে আমরা যদি দেখি এখানে 11ই জুলাই, 11ই জুলাই হচ্ছে আমরা বিশ্ব জনসংখ্যা দিবস পালন হয়, অর্থাৎ এই তারিখে পালন হয়। এটা মানে কি? যে জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জনসচেতনতা বৃদ্ধি, অর্থাৎ বিশ্বব্যাপী যে আমার জনসংখ্যা 800 কোটি হয়ে গেছে, 8 বিলিয়ন। এই জনসংখ্যার মধ্যে আমরা কি জনসংখ্যা পরিকল্পিত জনসংখ্যা করব কিনা, আমাদের কি স্কিল হিউম্যান হবে কিনা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনসংখ্যার পরিবর্তন, হিউম্যান স্কিল আপ স্কিল করা, বা তাদেরকে মানব জাতির বা মানব জনসংখ্যা যেগুলো আছে এগুলো উন্নয়ন করা, এই সবকিছু নিয়ে কিন্তু জনসংখ্যার যে একটা দিবস পালন করা হয়, এটা হচ্ছে 11ই জুলাই। তারপরে বাংলাদেশে মোট কতটি শহর আছে? বাংলাদেশে মোট শহর সংখ্যা রয়েছে, অর্থাৎ শহর মানে কি? ধরো পৌরসভা একটা শহর হইতে পারে। আমরা যদি দেখি পৌরসভা, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা সিটি, 12টা সিটি কর্পোরেশন, হ্যাঁ, পৌরসভা, তারপর হচ্ছে আরো অন্যান্য যে সবকিছু, ধরো উপজেলা, এগুলো হচ্ছে টোটাল 532টা শহরাঞ্চল। এটা কি শহর না? শহর অঞ্চল। হ্যাঁ, দেখো যে 532টি শহরাঞ্চল রয়েছে, হ্যাঁ, 12টি সিটি কর্পোরেশন এবং 325টি পৌরসভা রয়েছে। একটি মেগা সিটি জনসংখ্যা কত মিলিয়ন? একটা মেগা সিটি জনসংখ্যা হচ্ছে তোমার, আমরা 1 কোটি হলে 10 মিলিয়ন হবে, 10 মিলিয়ন, হ্যাঁ, 10 মিলিয়ন। যেমন ঢাকার পৃথিবীর প্রথম তালিকায় টোকিও হচ্ছে প্রথম মেগা সিটি, তারপর হচ্ছে ঢাকা নবম, অর্থাৎ বাংলাদেশের ঢাকা নবম পজিশনে আছে, নবম, বুঝছো? তারপরে বাংলাদেশে এবার আসি, দেখো এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করছি বাংলাদেশের জনসংখ্যা, অর্থাৎ মানব সম্পদের 2টা পার্ট। মানব সম্পদের কয়টা পার্ট? মানব সম্পদ যে অধ্যায় রয়েছে মানব সম্পদ, এটার 2টা পার্ট। একটা পার্টে আমরা আলোচনা করছি জনসংখ্যা নিয়ে, একটা পার্টে আমরা জনসংখ্যা নিয়ে আলোচনা করেছি, আরেকটা পার্টে আমরা আলোচনা করতেছি, এখন আমরা আলোচনা করব জাতি উপজাতি নিয়ে, অর্থাৎ বাংলাদেশের উপজাতি ও ক্ষুদ্র নিগোষ্ঠী, উপজাতি আমি বলতে না, ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে আলোচনা করব।
লিখলাম ক্ষুদ্র নৃগোষ্ঠী। দেখো বাংলাদেশের প্রথমেই সো ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন আসে। সো জনসংখ্যা থেকেও আসে, জনসংখ্যা থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো দেখো, বাংলাদেশে আমরা একটা বেসিক ক্লাসে আলোচনা করছি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা, তাদের কাজ কি, তারা কি করে। আমরা এখান থেকে অল্প কিছু বিষয় হচ্ছে আমরা আলোচনা করব। সো দেখো আমাদের এই যে বিষয়গুলা, এই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা এই উপজাতি বা বিভিন্ন বিষয় এগুলো আমরা কিভাবে কনজিউম করব। সো দেখো এই যে এই কনজিউমের কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসছে কফি। সো এই কফিটা খেতে খেতে আমি তোমাদের ক্লাসটার কিছু বিষয় আমি তোমাদেরকে বলবো। যে বিষয়টা হচ্ছে দেখো, এই যে আমি কফিটা খাচ্ছি, এটা তো উৎপাদন হয়েছে কোথাও না কোথাও আফ্রিকার কোনো জঙ্গলে। সো এই যে কফি কিন্তু একটা দানা, তাই না? সো এই দানাদার কফিটা আমরা এটা উৎপাদন হয়েছে আফ্রিকার কোনো জঙ্গলে। সো আফ্রিকাতে কিন্তু অনেক কি রয়েছে, উপজাতি রয়েছে। আফ্রিকাতে রয়েছে অনেক উপজাতি। ধরো উপজাতি। সো কোকো নামে একটা গাছ থেকে কফির উৎপাদন হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদন করে কোন দেশ? উৎপাদন করে হচ্ছে আমরা যদি ব্রাজিল। সো তোমরা অনেকে ব্রাজিলের সাপোর্টার আছো। সো যাই হোক, এই হাজং, বাংলাদেশের হাজং যে নৃগোষ্ঠী রয়েছে, এই নৃগোষ্ঠীটা হচ্ছে কোথায় বসবাস করে? সো দেখো এটা কোথায় আসছে? ডাবির কলা আইন সামাজিক বিজ্ঞান অনুষদে 22-23 একদম লেটেস্ট ইয়ারে কিন্তু আসছে। সো এই যে এই প্রশ্নটা তুমি একটু উত্তর করে চিন্তা করতো কোথায় হইতে পারে। সো এটা কোত্থেকে আসছে? সো আমাদের কিন্তু প্রথমে যেটা করতে হবে, আমরা হচ্ছে একটা কি করব, প্রথমেই আমাদের কাজ হচ্ছে তোমাদের আমরা হচ্ছে টপিক বের করব। সো টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সো আমরা দেখি, সো এই যে টপিকটা, সো এই টপিকে অনুযায়ী আমরা যদি দেখি হাজং যে নৃগোষ্ঠীর বাস, এটা হচ্ছে বাংলাদেশের একটা অঞ্চল হবে। সো অঞ্চল থেকে আসছে। সো আমরা এই উপজাতির তিনটা বিষয় বলবো। একটা হচ্ছে আমরা যদি দেখি, একটা হচ্ছে ধরো তোমার তাদের নাম, উপজাতির নামগুলো বলবো, তাদের বাসস্থান পড়বো, বাসস্থান, তাদের সংস্কৃতির মধ্যে উৎসব চলে আসবে। তো তাদের হচ্ছে সংস্কৃতির মধ্যে উৎসব, ধর্ম, বাকি সবকিছু, এই তিনটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট বাসস্থান আসে, এটা 3 স্টার। আর সংস্কৃতি থেকে কালচার অবশ্যই আছে, এটাও 3 স্টার দিয়ে দিলাম। সেই হচ্ছে বিষয়। তো আমরা দেখি যে হাজং উপজাতি কোথায়? নেত্রকোনায় বসবাস করে। পরীক্ষা কিন্তু আসবে আমাদের হাজং উপজাতি, এটা আসছে। হাজংটি বাংলাদেশের জনগোষ্ঠী যারা গারো। ভাষায় হা মানে মাটি, জং মানে কি? জং মানে পোকা, অর্থাৎ মাটির পোকা। অর্থাৎ হাজং এর অধিকাংশ বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর জেলায় বসবাস ও সিলেট জেলায় কিছু অংশ রয়েছে। আমি যদি একটু মানচিত্রটা দেখি, সো আমি মানচিত্রটা তোমাদের একটু দেখাই। সো বাংলাদেশের মানচিত্রটা যদি এরকম হয়, ধরো আমি একটু এইভাবে দিলাম, হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে আমার মতো করে একটু সুবিধাজনক মতো করে একটু তোমাদের দেখাই দিচ্ছি। হ্যাঁ, তোমাদের এই জিনিসটা তোমরা নিজেরা আঁকা নিবা খাতার মধ্যে, নিজেরা আঁকায় নিলে জিনিসটা খুব সুন্দর হবে আর কি। তো মোটামুটি একটা হয়েছে মানচিত্র। সো এই যে মানচিত্রের এই যে জায়গাটা, হ্যাঁ, ধরো একটা সময় এই জায়গাটার মধ্যে ময়মনসিংহ, নেত্রকোনা, হ্যাঁ, এই অঞ্চলটা আছে। তো এই অঞ্চলটার মধ্যে হাজং বসবাস করে। হাজং, আর এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। হ্যাঁ, এই পার্বত্য চট্টগ্রামে 13টা উপজাতি বসবাস করে। এর মধ্যে তোমার আমি যদি দেখি যে এখানে বেশিরভাগ তোমার হচ্ছে তোমার চাকমা, মারমা, মং, হ্যাঁ, তারা কিন্তু বসবাস করে। তো আমরা যদি টোটাল বাংলাদেশের উপজাতি হচ্ছে 50টা, বাংলাদেশের টোটাল উপজাতির সংখ্যা হচ্ছে 50, এগুলা কিন্তু আসবে। হ্যাঁ, সো আসার মধ্যে এই যে এখানে রাজশাহী অঞ্চল, রাজশাহী সাঁওতাল নামে একটা আছে। তারা কিন্তু কোথায় বসবাস করে? সাঁওতাল। তারা সমতলে, পরীক্ষা আসে সমতলে বসবাসকারী জনসংখ্যার নাম কি? তারপর আমরা যদি দেখি এইখানে কক্সবাজার, পটুয়াখালী এই অঞ্চলে বসবাস করে রাখাইন নামে একটা, রাখাইন উপজাতি। হ্যাঁ, তারপর আমরা যদি দেখি যে এই রংপুরে এখানে তোমার রাজবংশী, অর্থাৎ যারা বাঁশি বাজায় এরকম একটা উপজাতি আছে, রাজবংশী। তো এরকম আবার এখানে সিলেটের সুনামগঞ্জ, ওই যে এখানে সিলেটে আমরা যদি দেখি সুনামগঞ্জ, হ্যাঁ, মৌলভীবাজারে বসবাস করে মণিপুরি, মৌলভীবাজারের মণিপুরি, মণিপুরি। সো এইভাবে কিন্তু তুমি বিভিন্ন জায়গায় তোমার এখানে চাকমা, বানুয়া, অনেক অনেক জাতি উপজাতি বসবাস করে। আমরা একটু দেখি। সো নেত্রকোনা, হাজং বসবাস করে নেত্রকোনায়। আমরা নেক্সট দেখবো, এই মানচিত্রটা মাথায় রাখবা। হাদি যে নৃগোষ্ঠীর মেয়েদের পোশাক, হাদি। হাদি একটা যে পোশাক সংস্কৃতি থেকে আসছে। আমরা দেখি এটা কার, এটা হচ্ছে তোমার চাকমাদের ঐতিহ্যবাহী পোশাক পিনন আর হাদি, যে বিভিন্ন নকশা ও সুতার মিশ্রণে বোনা হয়
হয়ে থাকে। পোশাকের নিচের অংশকে বলা হয় পিনন, আর অনেকটা লুঙ্গির মতো, আর কোমরের উপরের অংশকে বলা হয় হাদি। অর্থাৎ আমি যদি এই যে চাকমা মেয়েদেরকে আমরা সাধারণত দেখি কি যে তারা উপরে একটা মানে ধরো মানে গামছার মতো পেঁচা কিছু একটা পরে, সো এটা কিন্তু হচ্ছে তোমার হাদি। আর নিচের অংশ যেটা লুঙ্গির মতো পরে এটা হচ্ছে পিনন। সো পিনন আর হাদি এটা হচ্ছে চাকমাদের একটা, তোমরা চাকমাদের একটু সার্চ করলে পারবা যে ওদের পোশাকটা দেখতে পারবা। কোচ নৃগোষ্ঠী, কোচ নৃগোষ্ঠী কোন জেলায় বসবাস করে? কোচ হচ্ছে আমরা জানি এটা ময়মনসিংহ অঞ্চলে বসবাস করার কথা। সো কোচ, হাজং তারা কিন্তু ওইখানে বসবাস করে। সো কোচরা অন্যতম ময়মনসিংহ জেলায় আবাসস্থল গড়ে উঠছে। তো তোমাদের কাছে প্রশ্ন যে ময়মনসিংহ জেলাটা বাংলাদেশের একটা বিভাগ, তো এই বিভাগটা কত সালে তৈরি হয়েছে তোমরা কি জানো? ময়মনসিংহ বিভাগটা কখন তৈরি হয়েছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে 14ই সেপ্টেম্বর, আমি আগেও পড়েছি 14ই সেপ্টেম্বর 2015 সালে 4টা বিভাগ নিয়ে, 4টা জেলা নিয়ে শেরপুর আমরা যদি দেখি শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর 4টা জেলা নিয়ে। আর বর্তমানে শেরপুর জেলায় ঝিনাইগাতি, নালিতাবাড়ি, শ্রীবর্ধী উপজেলায় তাদের বসবাস। তাদের বর্তমান সংখ্যা 5,000 জনগণ কিন্তু আছে কোচে। রাখাইন সম্প্রদায় কোথায়, কোন জেলায়? আমি একটু আগে বলছি রাখাইন হচ্ছে পটুয়াখালী আর কক্সবাজার। কক্সবাজারে দিয়ে দিব, কক্সবাজার যেহেতু আছে। এখানে আছে কিন্তু পটুয়াখালী, কক্সবাজার, বরগুনা এই জেলায় রাখাইন থাকে আর কি। এবং রাখাইন শব্দের উৎপত্তি পালি ভাষা থেকে, এর অর্থ হলো রক্ষণশীল। অর্থাৎ তারা নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি, পরিচয় ইত্যাদি সংরক্ষণের ব্যাপারে রক্ষণশীল বিধায় তারা রাখাইন বলে। অর্থাৎ রাখাইন শব্দটা যদি দেখি, রাখাইন এটা হচ্ছে, এটার মানে হচ্ছে রক্ষণশীল। এই যে রক্ষণশীল, পরীক্ষা আসতে পারে রাখাইন মানে কি। রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠী কোন নরগোষ্ঠীর বৈশিষ্ট্য ধারণ করে? এটা হচ্ছে মঙ্গোলয়েড। মঙ্গোলয়েড মানে আমরা কি একটু দেখি মঙ্গোলয়েড মানে কি? মঙ্গোলয়েড মানে হচ্ছে ধরো তাদের একটু চায়না টাইপের আর কি, বুঝছো? চায়না, আমরা একটু দেখি মঙ্গোলয়েড কি। সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখাইন মঙ্গোলীয় বংশোদ্ভূত। প্রাচীনকালে মগধ রাজ্য বসবাস করতে বলে ইতিহাসে মারমাদের মতো রাখাইনও মগ নামে পরিচিত। মগধ রাজ্য থেকে পরবর্তীতে মায়ানমারের আরাকান রাজ্যে বসবাস শুরু করে। 1784 সালে বার্মিজ রাজা বোদ্রোপা আরাকান রাজ্য জয় করলে বিপুল সংখ্যক রাখাইন সেখান থেকে পালিয়ে বাংলাদেশের উপকূলীয় জেলা পটুয়াখালী এবং কক্সবাজারে বসতি স্থাপন করে। অর্থাৎ এই যে এই আরাকান থেকে যখন বার্মিজ রাজা আক্রমণ করার ফলে তারা বাংলাদেশে চলে আসছে। বাংলাদেশের খুমি জাতিগোষ্ঠীর নিবাস কোথায়? অর্থাৎ আমরা খুমি যদি দেখি এটা হচ্ছে বান্দরবান। অর্থাৎ বাংলাদেশের খুমিদের বসবাস বান্দরবানে। খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের তারা মূল জনগোষ্ঠী হচ্ছে মিয়ানমারের 17 শতকের শেষ ভাগে জনগোষ্ঠীর দাঙ্গার কারণে খুমিদের একটি অংশ মায়ানমার থেকে পালিয়ে বান্দরবনের গহীন অরণ্যে বসবাস করে। তো আমরা বান্দরবনে কিন্তু যারা আছে তাদের বা অন্যান্য জায়গায় আছে তাদেরকে একটু ভালো করে জানবো আর কি। তারপরে বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয়, তোমরা একটু বলো তো, দেখো বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় কোনটা? একটাও নয় কিন্তু সবচেয়ে বেশি নয় কোনটা, তোমরা এটা জানো? এটা হচ্ছে দেখো রোহিঙ্গারা। এই রোহিঙ্গারা বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয়। কেন নয়? দেখো এই যে মণিপুর, সাঁওতাল, গারো এরা কিন্তু বাংলাদেশের একটা স্থানীয়, এটা নার্সিং পরীক্ষা আসছে, স্থানীয় বলতে ধরো এই যে মণিপুরি, হ্যাঁ, সাঁওতাল, গারো তারা অনেক বছর ধরে এখানে বসবাস করে। তো সেক্ষেত্রে তারা এই অঞ্চলেরই তার নিজেদেরই যেহেতু আদিবাসী বলে, অর্থাৎ আদিবাসী মানে কি আদি অনেক আগে থেকে বসবাস করে, সেই আদিবাসী যেহেতু বলে সেহেতু তারা এখানে আমরা ধরে নিচ্ছি যে স্থানীয় একটা কানেকশন আছে। কিন্তু এই রোহিঙ্গারা 2015 সালে তারা মিয়ানমারে ছিল। সো মিয়ানমার থেকে তারা কিন্তু 1 লক্ষ বা আমরা 10 লক্ষ 1 মিলিয়ন, সো 10 থেকে 15 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে চলে আসছে। সো এটা কিন্তু একটা খুব একটা মেজর একটা বাংলাদেশের জন্য একটা ক্রাইসিস হয়ে গেছে। সো রোহিঙ্গারা রংপুরে যে জনগোষ্ঠী বসবাস, রংপুরে আমরা একটু আগে বললাম এটা ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটি 2021 সালে আসছে। রাজবংশীরা কিন্তু রংপুরে বসবাস করে। হ্যাঁ, রাজবংশী, হ্যাঁ, এটা হচ্ছে আর কি। তারপরে বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেটে বসবাস করে না। সিলেটে হচ্ছে তোমার খাসিয়া, ত্রিপুরা, মণিপুরি তিনটাই কিন্তু সিলেটে আছে। হ্যাঁ, খাসিয়া জনগোষ্ঠী আছে। এটা হচ্ছে সিলেটের হবিগঞ্জ, মাধবপুরে, হ্যাঁ, খাসিয়া জনগোষ্ঠী আছে। মৌলভীবাজারে মণিপুর আছে, ত্রিপুরা অঞ্চলেও আছে, ত্রিপুরা কিছু আছে আর কি। তয়ঞ্চা যেটা হচ্ছে, এটা হচ্ছে এখানে থাকে না। তয়ঞ্চা, এটা হচ্ছে তয়ঞ্চা পার্বত্য তয়ঙ্গা, এটা চয়গা কি যে একটা উচ্চারণ। হ্যাঁ, তো এই যে উপজাতিটা তারা হচ্ছে চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে। সিলেটে বসবাস করে ক্ষুদ্র জাতি হচ্ছে খাসিয়া, মণিপুরী, ত্রিপুরা, গারো, হাজং, এগুলো একটু ইম্পর্টেন্ট করে মনে রাখবা। তারপর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানকে জ্যোতিরিন্দ্র বদ্বীপীয়
লার্মা। বদ্বীপ্রিয় লার্মা উনি হচ্ছে এটা পার্বত্য চট্টগ্রামে যারা সবগুলা আদিবাসী সম্প্রদায় আছে তাদের একটা আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান। আচ্ছা, তারপরে কোন জনগোষ্ঠী বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠী নয়? এখানে দেখো বাংলাদেশে, দেখো এখানে বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠী নাই, কিন্তু আমরা জানি যে মোরং, হাজং, তয়ঞ্চা এটা কিন্তু বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, কিন্তু এই আইনু এটা কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশের একটা জনগোষ্ঠী না, এটা হচ্ছে তোমার যদি দেখি এটা জাপানিজ একটা জনগোষ্ঠী। তো জাপানিজ আমরা যে আইনুকে দেখি, এই আইনুটা হচ্ছে জাপানের একটা জনগোষ্ঠী। এর এখন হারাতে বসে দেখো জাপানিজ দাড়ি টাড়ি, হ্যাঁ, তার এখানে কালার করে রাখছে যে দাড়ি, জাপানিজ চেহারা। তো এটা একটা জাপানিজ জনগোষ্ঠী আর কি। বাংলাদেশে বসবাস নেই কোন জনগোষ্ঠী? তোমরা এটাও জানো যে এটা একটু আগে বলতেছিলাম যে চাকমা। বলো তো তোমরা এখানের মধ্যে কোন জনগোষ্ঠীটা চাকমা যে বাংলাদেশে বসবাস নেই? বাংলাদেশে বসবাস নেই কোন নৃগোষ্ঠী? বাংলাদেশে বসবাস নেই কোন নৃগোষ্ঠীর? এটা হচ্ছে আমরা যদি দেখি খিয়াং, মং, চাকমা, মুর। তো এইগুলোর মধ্যে প্রথম যে তিনটা আছে এই তিনটার সঙ্গে কিন্তু বাংলাদেশের একটা কানেকশন আছে। তারা বাংলাদেশের, কিন্তু মুর যে জনগোষ্ঠীটা এটা হচ্ছে একটা দক্ষিণ আফ্রিকার, একটা উত্তর আফ্রিকার একটা জনগোষ্ঠী। দেখো এটা হচ্ছে মুর জনগোষ্ঠী। তোমরা এটা সার্চ করবো, আমি একটা ছবি তোমাদের অ্যাটাচ করে দিয়েছি। এটা হচ্ছে উত্তর আফ্রিকার। বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের মধ্যে সবচেয়ে বড় অংশ হচ্ছে মঙ্গোলাইট। মানে মঙ্গোলাইটটা কি? মঙ্গোলাইটটা চেহারাটা একটু ধরো তোমাদের একটা চেহারা দেখায়, এই যে দেখো, এই যে এটা হচ্ছে তোমার একটা মঙ্গোলয়েড মানুষের চেহারা। মঙ্গোলয়েড মানে কি? দেখো এই যে তোমার নাকটা একটু মানে এত লম্বা হয় না, নাকটা একটু এরকম চ্যাপ্টা হবে, তারপর চোখগুলো একটু ছোট ছোট হবে, তারপর কপালটা বড় হইতে পারে এবং চেহারাটা একটু গোলাকৃতির হবে আর কি। সো এই যে চীনের মধ্যে তোমরা যদি দেখো, চীনের মানুষের বেশিরভাগ মানুষের চেহারা এক। তো এক ছাত্র কি বলতেছে, একটা জোকস বলি তো, এরকম হয়েছে যে বলতেছে যে আচ্ছা, স্যারকে জিজ্ঞেস করতেছে যে স্যার এই যে চীনে সব জনগণের চেহারা হচ্ছে কাছাকাছি কেন? তো বলতেছে সময় মনে কম ছিল, এই জন্য একজন বানায় ফটোকপি করে দিয়েছে, এই জন্য কাছাকাছি আর কি। এটা জোকস ব্যাপারে, এটা কোনো ইয়ে না। তো এদের প্রধানত চৌড়া, নাক চৌড়া, তারপর মাথার আকৃতি গোল, এদের মুখ আকৃতি চৌড়া, খলব্রাতির, নাক মোটা ও চ্যাপ্টা এরকম হয় আর কি। বাংলাদেশে মারমা উপজাতির বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলে? বর্ষবরণ অনুষ্ঠানকে বলে সাংরাই। এই মারমারা তিনটা, দেখো এই সাংরাই হচ্ছে মারমাদের, চাকমা ও তয়ঞ্চাদের বর্ষবরণ বিজু, চা শ্রমিকদের অন্যতম উৎসব হচ্ছে ফাগুয়া উৎসব, মানে চা শ্রমিকদের ফাগুয়া, আর ফাল্গুনের দোল পূর্ণিমা অনুষ্ঠিত হয় বলে এর নাম ফাগুয়া বলে, এটি হোলি নামে পরিচিত। আর এই যে এই অঞ্চলটা, এই তারা জলখিলি করতেছে, এই জলখিলি হচ্ছে এই সাংরাই উৎসবের ধরো তিনটা আছে, হ্যাঁ, চাকমা এবং আরো মারমা বা অনেকের এই সবগুলা অঞ্চলেই তারা একটা ইয়া করে, হ্যাঁ। তো এই যে এই মারমাদের উৎসবটার নাম হচ্ছে সাংরাই হচ্ছে মারমাদের উৎসবের নাম আর কি, হ্যাঁ। অধিকাংশ মণিপুরী জাতিগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে? বাংলাদেশের সিলেট অঞ্চলে বসবাস করে। সিলেটের আরো স্পেসিফিক করে বললে আমরা যে মৌলভীবাজার, সিলেটের মৌলভীবাজারে আরো স্পেসিফিক করে বললে তারা মৌলভীবাজারে বসবাস করে। বাংলাদেশের সিলেটে এইখানে আমরা একটু আলোচনা করে ট্রাই করেছি। ধরো এই যে দেখো, এই যে এই বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, এর মধ্যে এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে মণিপুরী, হ্যাঁ, এখানে ধরো তোমার রাজবংশী, এখানে হচ্ছে সাঁওতাল, এখানে আরো অন্যান্য জাতিগোষ্ঠীর ইয়ে আছে, জনগণ আছে আর কি। তারপর হচ্ছে বাংলাদেশের সাদ্রি ভাষায় কথা বলে বাংলাদেশের কোন? এটা হচ্ছে মোস্ট প্রবাবলি ওরাওরা তার নিজস্ব ভাষা হচ্ছে সাদ্রি ভাষা। একটি নাগরূপ হচ্ছে নাগপুরি, মানে একটি রূপ হচ্ছে নাগপুরি। সো এটা ইম্পর্টেন্ট। এটা গোপী নাচ কোন কোন নৃগোষ্ঠীর সাথে সম্পর্কিত? গোপী নাচ। তো তোমরা দেখবা যে বিভিন্ন গোপী নাচটা হচ্ছে নাচের জন্য বিখ্যাত হচ্ছে মণিপুরীরা। আমরা গোপী নাচটা একটু দেখি, দেখো এইরকম ঢোলের মতো করে দেখবো অনেকে নাচে, হ্যাঁ, টিং 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 করে নাচে এরকম, হ্যাঁ। সো এই নাচটা খুব আমার পছন্দের, মানে তারা যে নাচটা নাচে, সেই যে দেখো এটা একটা মানে অনেক সুন্দর, মানে এটা মানে নতুন একটা সংস্কৃতি, কিভাবে কত সুন্দরভাবে ইয়ে করে, তাই না? তো এটা হচ্ছে গোপী নাচ। হিন্দু ধর্মের একটা গোপীকে বলা হয় রাধা, মানে স্ত্রীবাচক শব্দ। সো এটা তোমরা জানো, গোয়ালিনী গোপী। তো এটার সাথে তো মণিপুরীদের একটা সম্পর্ক রয়েছে। গোপী নাচ হলো হিন্দু ধর্মের বৈষ্ণব মতের আখ্যানমূলক গোপিকা, অর্থাৎ গোপী এর স্ত্রীরূপ শব্দ অর্থে গোয়ালিনীদের পশুপালনে জড়িত যারা বালিকে গোয়ালিনী বলে, এক বিশেষ কোন জনগোষ্ঠী বা গোষ্ঠীদের বহুলভাবে ব্যবহৃত হয়, তবে এটি মণিপুরীদের সাথে সম্পর্কিত, অর্থাৎ এই নাচটা মণিপুরীর সাথে সম্পর্কিত আর কি। পার্বত্য অঞ্চলে বিজু উৎসব কখন পালিত হয়? বিজু উৎসব পালিত হয় বৌদ্ধ পূর্ণিমাতে, হ্যাঁ। বৌদ্ধ পূর্ণিমাতে পয়লা বৈশাখে, নাকি হচ্ছে তোমার ফসল কাটার সময়? না, এটা বৌদ্ধ পূর্ণিমাতে হবে না, এটা হচ্ছে পহেলা বৈশাখে হয়। মানে চাকমারা বর্ষবরণকে আনন্দ উৎসব করে, এটা বর্ষবরণকে শেষ দুদিন
হ্যাঁ, বছরের শেষ 2 দিন তারা এটা ইয়া করে। সাঁওতাল ভাষা বাংলাদেশের কোন অঞ্চলে ব্যবহৃত হয়? সাঁওতাল ভাষার অবশ্যই রাজশাহী, যেহেতু সমতলের রাজশাহী অঞ্চলে বসবাস করে। বাংলাদেশের ঝাড়খণ্ড মানে ভারতের ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম অঞ্চলে এবং বহুল ব্যবহৃত বাংলাদেশের রাজশাহী অঞ্চলে। তো রাজশাহী অঞ্চলে কিন্তু আমরা সাধারণত জানি যে এই অঞ্চলে সাঁওতালরা বসবাস করে। সেই কারণে কিন্তু আমরা বলতে পারি সাঁওতালরা যেহেতু বসবাস করে, সেহেতু এই অঞ্চলের ভাষার হচ্ছে সাঁওতালি ভাষার অনেকটা প্রভাব রয়েছে। তারপরে আমরা যদি দেখি চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান কোনটি? বা চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে আমরা যে বিজু উৎসব। বিজু উৎসবটা সবচেয়ে বড় একটা উৎসবে আর কি। ধরো সনের মানে আমরা জানি বর্ষবরণকে তারা কি করে উদ্দেশ্য করে এটা করে। আর ওয়ানগালা হচ্ছে রাখাইন, মারমাদের হচ্ছে সাংরাই, হ্যাঁ। আর ওয়ানগালা হচ্ছে গারোদের প্রধান উৎসব, ধর্মীয় উৎসব হচ্ছে ওয়ানগালা, ঠিক আছে। সো আর রাখাইনদের হচ্ছে সান্দ্রে। সো এটা হচ্ছে যদি দেখি, এটা হচ্ছে চাকমা, ডাবি ইউনিট আসছে। চাকমাদের হচ্ছে বিজু, ওয়ানগালা হচ্ছে গারোদের, সান্দ্রে হচ্ছে রাখাইনদের, সাংরাই হচ্ছে তোমার মারমাদের। সাংরাই কাদের? মারমাদের। সাংরাই কাদের উৎসব? মারমাদের উৎসব। আচ্ছা, তো সেই ক্ষেত্রে সাঁওতাল যে উপজাতি সবচেয়ে বেশি বসবাস করে কোন জেলা? সাঁওতাল বসবাস করে হচ্ছে তোমার সবচেয়ে বেশি রাজশাহী জেলায়। আমি একটু আগে বলছি, তো তোমরা এটা জানো আর কি। তারপর হচ্ছে আমরা জানি সাঁওতাল রাজশাহী জেলায়। জলকিলিটা আমি একটু আগে দেখেছি কাদের উৎসব। সো জলকিলি হচ্ছে রাখাইনদের উৎসব। রাখাইনদের জলকিলি করতেছে, দেখছো? জলকিলি করতেছে। তো জলকিলিটা রাখাইনদের একটা উৎসব। তারপর নিম্নলিখিত কোন পদটি বাংলাদেশ সরকার গ্রহণ করেছে? অর্থাৎ এই যে আদিবাসী, উপজাতি, পাহাড়ির মধ্যে বাংলাদেশ সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠী এটা হিসেবে গ্রহণ করেছে। তো এটা হচ্ছে বাংলাদেশ সরকারের গৃহীত পদে আর কি, ক্ষুদ্র নৃগোষ্ঠী। তারপরে মারমা মগদের ধর্মীয় ভাষা কোনটি? মারমা বা মগদের ধর্মীয় ভাষা হচ্ছে পালি। পালি ভাষায় তারা কথা বলে। পালি বা বৌদ্ধ ধর্মের অনুসারী যেহেতু তাদের পালি। হ্যাঁ। চাকমাদের উপজাতিরা প্রথমত কোন ধর্মাবলম্বী? তারা হচ্ছে তোমার বৌদ্ধ ধর্মাবলম্বী। ধর্মটা আমরা জানবো ভালো করে, বৌদ্ধ ধর্মাবলম্বী। কঠিন চিবরদান অনুষ্ঠানে প্রধানত যারা পালন করে বাংলাদেশের, অর্থাৎ এই কঠিন চিবরদান পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, এটা চাকমাদের একটা অনুষ্ঠান এবং তারা হচ্ছে এটা খুব গর্জিয়াস ভাবে তারা হচ্ছে এটা পালন করে আর কি। তারপর হচ্ছে এখন তোমাদের প্রশ্ন আসতে পারে ভাই কঠিন চিবরদান কি? কঠিন চিবরদান হচ্ছে একটা একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে তাদের মাধ্যমে বাংলাদেশের বৌদ্ধ ধর্ম অনুষ্ঠান বেশি। এই দিন ভিক্ষু সংঘকে চিবর অর্থাৎ বস্ত্র দান করা হয়। অর্থাৎ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এই অনুষ্ঠান পালন করা হয়। বিশেষ করে রাঙ্গামাটি জেলায় রাজবন বিহারকে কেন্দ্র করে অনুষ্ঠিত। অর্থাৎ যারা হচ্ছে বৌদ্ধ ভিক্ষু তাদেরকে চিবর অর্থাৎ বস্ত্র, হ্যাঁ তুমি কি যে হলুদ কালার যে বস্ত্রটা পরে যারা হচ্ছে বৌদ্ধ সাধুরা, সংঘরা, তাদেরকে এই বস্ত্রটা দান করা হয়। এই জন্য কঠিন চিবর দান এটা হচ্ছে আমাদের এই অঞ্চলেরই একটা ভালো অনুষ্ঠান। আমরা যে বাংলাদেশের ত্রিপুরা জনগোষ্ঠী কোন ধর্ম বিশ্বাস? ত্রিপুরা যদি আমরা দেখি হিন্দু ধর্ম অনুসারে ত্রিপুরা বা টিপরা বলে আর কি, হ্যাঁ তাদের টিপরা বলে। আচ্ছা, মণিপুরীদের পূর্বপুরুষের নাম কি? মণিপুরীদের পূর্বপুরুষের নাম হলো পাংখাবা। পাংখাবা তাদের নাম, পাংখাবা। হ্যাঁ, পাংখাবা। তারপর হচ্ছে গারোদের উর্বরতার দেবতার নাম কি? গারোদের উর্বরতার দেবতার নাম হচ্ছে সালজং। অর্থাৎ গারোদের উর্বরতার দেবতার নাম হচ্ছে সালজং। সালজংটা হচ্ছে গারোদের উর্বরতার দেবতার নাম। আচ্ছা, তারপরে যদি দেখি ঝুমুর গান কোন সম্প্রদায়ের পার্বণ? ঝুমুর গান আমরা যদি দেখি কোন সম্প্রদায়ের পার্বণ, এটা খুবই ইজি, সেটা হচ্ছে সাঁওতালদের। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে মনে রাখবা। ঝুমুর গান প্রাচীন ধারার লোকসঙ্গীত, আদিবাসী সাঁওতালদের বিশেষ করে গান ছিল এবং এখনো তাদের এর মধ্যে জনপ্রিয়তা রয়েছে আর কি। তারপরে সাঁওতালদের প্রধান আমরা যদি দেখি, প্রধান গ্রাম প্রধানকে কি বলা হয়? সাঁওতালদের প্রধান গ্রাম প্রধানকে বলা হয় মাঝি বলা হয় তাদের গ্রাম প্রধানকে। যেমন চাকমাদের গ্রাম প্রধানকে বলা হয় হেডম্যান, এরকম। তারপরে হচ্ছে খাগড়াছড়ির আদিবাসী রাজা কোন নামে পরিচিত? উনি হচ্ছে আমরা যদি দেখি ওনাকে বলা হয় মং রাজা। খাগড়াছড়িতে তাকে বলা হয় মং রাজা আর কি। হ্যাঁ, তারপরে টিপরা উপজাতিটা বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? টিপরা খুব সম্ভবত এটা কুমিল্লা না, এটা হচ্ছে বাংলাদেশের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, হ্যাঁ বান্দরবন, চাঁদপুর, মৌলভীবাজার, কুমিল্লাতে আছে জেলায় টিপরা উপজাতি বসবাস করে। অধিকাংশ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে। সেখানে যদি আমরা দেখি যে খাগড়াছড়িতেও আছে, হ্যাঁ তা কুমিল্লাতেও আছে। সো এখানে অপশন যেহেতু তোমার হচ্ছে আমরা যদি দেখি, তারপর আবার ময়মনসিংহ আছে। সো এটা এখানে কিন্তু অনেকগুলা অঞ্চল যেহেতু আছে,
সেক্ষেত্রে আমরা বলতে পারি যে খাগড়াছড়ি, রাঙামাটি, কিন্তু ময়মনসিংহের অঞ্চলটা আমরা পাই না, সো এটা অপশনে হয়তো একটু ভুল আছে। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা যে আমাদের এই যে খাগড়াছড়িতে থাকতে পারে, যে খাগড়াছড়ি যদি অপশন থাকে আমরা দেখি যে রাঙামাটি, খাগড়াছড়ি আছে। তো আবার এখানে কি আছে, উত্তর আছে ময়মনসিংহ। সো ময়মনসিংহ এটা হবে না, এটা হবে খাগড়া। অনেক সময় ইউনিভার্সিটি দিয়ে উত্তরটা দেয়, সেই উত্তরটাও ভুল থাকে। এখানে দুইটা আনসার, একটা হচ্ছে কুমিল্লা, একটা হচ্ছে খাগড়াছড়ি। দুইটা আনসার হলে সবসময় প্রথমটা দাগাবা, আর এটা কোনো সমস্যা নেই। দুইটাই কিন্তু দুইটা আনসার হলে প্রথমটাই দাগায়ও, কিন্তু দুইটা আনসার যখন হয় তোমার উত্তর যেটাই দাও দুইটার মধ্যে একটা হইলে তোমারটা রাইট হিসেবে গণ্য করা হয় আর কি। তারপর হচ্ছে বাংলাদেশের কোন আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে। সো আমরা যে এখানে হাজং হচ্ছে, তারা হচ্ছে বি, তারা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বাইরে, ময়মনসিংহ নেত্রকোনায়। খিয়াং সম্প্রদায় কোথায় বসবাস করে? খিয়াং আমরা সাধারণত জানি যে পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। হ্যাঁ, তারপর হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা কাদের উৎসব? ফাল্গুনী পূর্ণিমা হচ্ছে ফাল্গুন মাসে হয়। এটা কিন্তু একটা উপজাতিদের একটা উৎসব, সেটা হচ্ছে বৌদ্ধদের একটা বিখ্যাত উৎসবের ফাল্গুন মাসে স্মরণ করা হয়, এই জন্য ফাল্গুনী পূর্ণিমা বলা হয়। তো ফাল্গুনী পূর্ণিমা আমরা সাধারণত জানি যে বৌদ্ধ সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব। বুদ্ধের স্মরণে ফাল্গুন মাসের পূর্ণিমাতে এই উৎসব পালিত হয়। এর অপর নাম গেতি মিলন পূর্ণিমা বা গেতি সম্মেলন তিথি আর কি। উত্তরবঙ্গে বসবাসকারী আদিবাসীদের ভাষা, উত্তরবঙ্গে বসবাসকারী আদিবাসীদের ভাষা হচ্ছে কুরুক। কুরুক বলা হয়, আদিবাসীদের বলাকে বলে কুরুক। ঝুম চাষের বিকল্প পদ্ধতি হচ্ছে সল্ট, এ অপশনে সল্ট। তারপর হচ্ছে আমরা যদি দেখি কোনটি জনগোষ্ঠীর মূল আবাস, কোন জনগোষ্ঠীর মূল আবাস পার্বত্য চট্টগ্রাম নয়, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম থাকে না। চাকমা থাকে, খুমি থাকে, বম থাকে, এটা হচ্ছে খাসিয়া। খাসিয়া হচ্ছে সিলেটের দিকে থাকে, খাসিয়ার মূল আবাসস্থল হচ্ছে সিলেটে। ঠিক আছে। তারপর হচ্ছে বাংলাদেশে বসবাস করে না, বাংলাদেশে বসবাস, খাসিয়া বসবাস করে মণিপুরি, তো নাগারা নাগাল্যান্ডে বসবাস করে। নাগারা কোথায় বসবাস করে? নাগাল্যান্ড, ভারতের নাগাল্যান্ডে বসবাস করে। ইম্পর্টেন্ট কয়েনটা আসছে। তারপরে হচ্ছে নাগাল্যান্ডে বসবাস করে। তারপর আমরা বাংলাদেশে বসবাসকারী উপজাতির মোট কত শতাংশ, মানে জনসংখ্যার কত শতাংশ? আমরা যদি দেখি জনসংখ্যার এটা 1.1%, অর্থাৎ 16 লাখের মধ্যে আমরা যদি দেখি যে মোট জনসংখ্যা, যা মোট জনসংখ্যা 1%, 159, 16 লাখ, এই অনুযায়ী কিন্তু আমরা সাধারণত দেখি এটা 1%। কিন্তু আগের যে এটা যে পয়েন্টটা 2001-2 সালে, তখন এটা 1% ছিল। বর্তমানে কি একটু কমছে। সো বর্তমানে কি এটার সংখ্যা একটু কমছে। কিভাবে কমছে? যে 1.10% থেকে এখন বর্তমানে এটা ডিক্রিসে 1% নেমে আসছে বাংলাদেশের জনসংখ্যার তুলনায়। ঠিক আছে। তো এটা কিন্তু 1%। হ্যাঁ, উত্তর হবে আধুনিক উত্তরে হইলো, এটা যেহেতু কমছে, বর্তমান আপডেট ইনফরমেশন হচ্ছে 1%। দেখো এটা এখানে দেওয়া আছে। তারপরে রাখাইন সম্প্রদায় কোন জেলায় বসবাস করে? রাখাইন কক্সবাজারে বসবাস করে, অপশন এ, এটা আমরা জানি। তারপর হচ্ছে এই যে বিভিন্ন উপজাতি, চাকমারা পার্বত্য চট্টগ্রাম, খাসিয়ারা সিলেটে, জয়ন্তিকাপাড়ে, মারমারা বান্দরবন কক্সবাজারে, মণিপুরীরা সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ, হাজংরা ময়মনসিংহ নেত্রকোনা, সাঁওতালরা রাজশাহী। সো এটা মুখস্থ করে ফেলবা, এটা খুবই ইম্পর্টেন্ট মুখস্থ করার জন্য। বাংলাদেশ হাজং নৃগোষ্ঠীর বসবাস আমরা জানি, এটা হচ্ছে নেত্রকোনায়, এটা বারবার আসছে, সো এটা মনে রাখবা। তারপর নেত্রকোনাতে হাজং, ওরা হচ্ছে রংপুর, বগুড়া, নওগাঁ, হাসিয়া মুন্ডা তারা হচ্ছে সিলেট, ত্রিপুরা, মারমা, চাকমা, বান্দরবন। আচ্ছা, রাখাইন উপজাতি নৃগোষ্ঠী বৈশিষ্ট্য ধারণ করে মঙ্গোলয়েড, বি, অপশন বি। তারপর আমরা যদি হাদি যে নৃগোষ্ঠী, এটা হাদি হচ্ছে আমরা জানি এটা চাকমাদের, সি, হাদি হচ্ছে সি, চাকমাদের। তারপর হচ্ছে কোন নৃগোষ্ঠী, আমরা হাদি চাকমাদের বললাম, হাদি হচ্ছে যে নৃগোষ্ঠীর পোশাক, হাদি হচ্ছে বাংলাদেশের চাকমাদের পোশাক। ঠিক আছে। সো এটার উত্তরটা একটু, গারোদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে রাখাইনের আঙ্গি পরিধান করে, মারমারা হচ্ছে থামি, আর গারোদের যে ঐতিহ্যবাহী পোশাক এটা হচ্ছে দকমান্দা। আমরা একটু দেখি এটা কি কি। আমরা যদি দেখি যে মারমাদের হচ্ছে, গারোদের হচ্ছে দকমান্দা, চাকমাদের হচ্ছে হাদি, হ্যাঁ, রাখাইনদের হচ্ছে আঙ্গি, অঙ্গে যা ধরানো হয়। আর মারমাদেরটা আমরা একটু দেখি, মারমাদেরটা বলা হচ্ছে, মারমাদের হচ্ছে থামি, মারমাদেরটা যে কি থামি, এগুলো এইভাবে মনে রাখতে হবে। মারমাদের যে এটা হচ্ছে থামি, গারোদের হচ্ছে দকমান্দা, চাকমাদের হচ্ছে হাদি, আর আঙ্গি হচ্ছে রাখাইনদের, আঙ্গি কাদের? রাখাইনদের। তো আশা করি এটা মনে রাখবো এইভাবে। তো কোচ কাদের? এটা রাখাইনদের। হ্যাঁ, কোচ হচ্ছে, কোচ নৃগোষ্ঠীর বাস কোন জেলায়? কোচ নৃগোষ্ঠীর বাস হচ্ছে আমরা যদি দেখি যে ময়মনসিংহ অঞ্চলে। কোচ নৃগোষ্ঠীর বসবাস কোথায়? ময়মনসিংহ অঞ্চলে। তারপর হচ্ছে বাংলাদেশের বরগুনা ও পটুয়াখালী যে জেলায় যে ক্ষুদ্র নৃগোষ্ঠী
বসবাস করে, সেটা হচ্ছে বরগুনা এবং পটুয়াখালী, রাখাইন। ডি ডি তারপর হচ্ছে আমরা বাংলাদেশের আদি অধিবাসীদের ভাষা কি ছিল? আদি অধিবাসীদের ভাষা ছিল আমরা যে অস্ট্রিক, অপশন সি অস্ট্রিক ভাষা ছিল আদি অধিবাসীদের। কোন জেলায় ওরাওদের জনসংখ্যা বেশি? ওরাওদের জনসংখ্যা হচ্ছে, আমরা যদি দেখি ওরাওদের জনসংখ্যা হচ্ছে নওগাঁ জেলায় বেশি, অপশন সি নওগাঁ জেলায় বেশি, নওগাঁ জেলায় বেশি। বাংলাদেশের খুমি নৃগোষ্ঠীর নিবাস কোন জেলায়? খুমি নৃগোষ্ঠীর নিবাস হচ্ছে, তোমার যদি দেখি খুমি নৃগোষ্ঠীর নিবাস হচ্ছে, আমরা জানি বান্দরবন, খাগড়াছড়ি, চট্টগ্রাম অঞ্চলে। বান্দরবন প্রথম অংশ। খুমি মানে কি? নি মানে হচ্ছে মানুষ, গোষ্ঠী মানে সামাজিক বা দল আর কি। সো কুল ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বসবাস করে? আমরা কুল জানি হচ্ছে আমাদের এই অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে কুল, যে লুসাই পাহাড় কুল হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, লুসাই পাহাড় রাঙ্গামাটি বান্দরবন, আর হচ্ছে তোমার কোচ হচ্ছে শেরপুরে, মৌ হচ্ছে বান্দরবনে, মুন্ডা হচ্ছে সিলেটে। কি বলেন একটা, মাম্মি তারা মুন্ডা বিগড়া যায়, শুনো না গানটা? সেই মুন্ডা হচ্ছে সিলেটে, বম হচ্ছে তোমার বান্দরবনে, পাত্র হচ্ছে সিলেটে, চাক হচ্ছে বান্দরবনে, ভূমিজ হচ্ছে সিলেটে। তো এরকম করে মনে রাখবা আর কি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে মারমা, বি হচ্ছে মারমা। আর প্রথম হচ্ছে কি? প্রথম হচ্ছে চাকমা। হ্যাঁ, তারপর হচ্ছে কোন জেলায় হাজংদের বসবাস নেই? হাজংদের শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ আছে, সিলেটে নাই, সিলেটে হাজংদের বসবাস নাই, সিলেটে নেই। তারপর হচ্ছে রংপুরের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস, রংপুরে হচ্ছে রাজবংশীর বসবাস আছে। তারপর আমরা যদি দেখি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাতৃভাষা সংগ্রহ 2021 সালে আন্তর্জাতিক মাতৃভাষা পুরস্কার পেয়েছে, আমরা যদি দেখি মথুরা বিকাশ ত্রিপুরা তিনি পেয়েছে। আচ্ছা, চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতির বসবাস করে? তো চিম্বুক পাহাড়ের পাদদেশে আমরা যদি দেখি যে মারমারা বসবাস করে, মারমারা। তারপরে যদি এগ্রিং টু দ্য সুপারভিশন সেন্সাস হাউ মেনি ট্রাইবাল কমিউনিটিস আর দেয়ার ইন বাংলাদেশ। সো বিউপিতে আসছে 2020 সালে, কতটা বাংলাদেশে উপজাতি আছে ট্রাইবাল কমিউনিটিস? 50টা আছে, অপশন ডি। তারপরে কোনটি পিতৃতান্ত্রিক আদিবাসী সম্পদে? পিতৃতান্ত্রিক পিতাদেরকে তারা হচ্ছে ইয়ে করে, সেটা পিতৃতান্ত্রিক ও আদিবাসী সম্প্রদায় হচ্ছে, আমরা জানি যে খাসিয়া গারো দুইটাই হচ্ছে মাতৃতান্ত্রিক, সাঁওতাল হচ্ছে পিতৃতান্ত্রিক, সাঁওতাল পিতৃতান্ত্রিক। মণিপুরীদের নৃত্য বাংলাদেশের কোন অঞ্চলের ঐতিহ্য? এটা হচ্ছে তোমার সিলেট অঞ্চলের ঐতিহ্য, মণিপুরীদের নৃত্য সিলেট অঞ্চলের ঐতিহ্য, সিলেট অঞ্চল ঐতিহ্য। বাংলাদেশের ক্ষুদ্র জাতি বসবাস করে না, এই যে মণিপুরী, খাসিয়া, এই তিনটাই হচ্ছে বসবাস করে এখানে হচ্ছে, সরি এই যে মণিপুরী এটা করে, কিন্তু সিলেটে বসবাস করে। এখানে দেখো অপশনে বলছে বাংলাদেশে যে ক্ষুদ্র জাতি গোষ্ঠী সিলেটে বসবাস করে না, খাসিয়া করে, পাত্র করে, মণিপুর, কিন্তু এই যে অপশন ডি তয়ঞ্চা, তারা কিন্তু করে না। হ্যাঁ, আমরা যদি দেখি তারা কিন্তু এটা হচ্ছে তানচানগা বা তঞ্চনগা কিন্তু করে না। তঞ্চনগা, এটা উচ্চারণটা খুবই একটু পেঁচাইলা উচ্চারণ, আমার মুখে লাগতেছে। সো তঞ্চনগা যে আছে, তঞ্চনগা, হ্যাঁ, সো তঞ্চনগা তারা কিন্তু করে না আর কি। দেখছো, তঞ্চনগা, তঞ্চনগা বাদে তারা, তঞ্চনগা কোথায় করে? তঞ্চনগা হচ্ছে আমরা যদি দেখি পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী একটা উপজাতি তঞ্চনগা। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, আমরা এটা জানি, আঞ্চলিক পরিষদের যে MN লার্মা বি, তিনি হচ্ছে এটার জ্যোতিরিন্দ্র বদিপ্রিয় লার্মা। হ্যাঁ, মণিপুরী জনগোষ্ঠী বাস করে। আচ্ছা, একটু দেখি এটা কি, এটা হচ্ছে জ্যোতিরিন্দ্র, সরি MN লার্মা না, এটা হচ্ছে জ্যোতিরিন্দ্র বদিপ্রিয় লার্মা, অপশন হচ্ছে ডি, এটা একটু ভুল হয়েছে। আচ্ছা, তারপর আমরা যদি দেখি মণিপুরী জনগোষ্ঠীর বসবাস, এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র যদি দেখি, যারা হচ্ছে সিলেট মানে কি বাংলাদেশের উত্তর, আমরা যদি এটা দেখি বাংলাদেশের মানচিত্র, হ্যাঁ, এটা হচ্ছে উত্তর, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তার মানে এটা হচ্ছে সিলেট। তাহলে সিলেটের লেভেল কি? উত্তর পূর্ব, তাহলে উত্তর পূর্বে, এখানে উত্তর পূর্বে কিন্তু বসবাস করে কোনটা? মণিপুরী, তাহলে উত্তর পূর্বে, উত্তর পূর্ব মণিপুরী, উত্তর পূর্ব। তারপর হচ্ছে টয়নচা, হ্যাঁ, আমরা এটা একটু পড়ছিলাম, তনঙ্গা, তারা জনগোষ্ঠীর বসবাস আমরা একটু পড়ছি। তো দেখো, এটা একটু আগেই পড়লাম আমরা, যে এই যে এই জাতিটা এটা কোথায় বসবাস করে, একটু দেখো, হ্যাঁ পাইছি। সো এটা হচ্ছে বাংলাদেশের এই যে তঞ্চনগা, তারা হচ্ছে কোথায় বসবাস করে, এটা আমরা বলছিলাম এখানে, যে তঞ্চনগা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে করে। সো আমরা একটু দেখি তঞ্চনগা কোথায় করতেছে। তঞ্চনগাটা, হ্যাঁ, তঞ্চনগা তারা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, তাহলে খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি, অপশন সি। তঞ্চনগা হচ্ছে, হ্যাঁ, খাগড়াছড়িতে বসবাস করে। পটুয়াখালী বরগুনা বসবাস করে, মণিপুরী না, অপশন ডি রাখাইনরা হচ্ছে পটুয়াখালী বরগুনাতে বসবাস করে। রাখাইনরা বসবাস করে কোন অঞ্চলে? কক্সবাজার। সাঁওতাল জনগোষ্ঠী কোথায় বসবাস করে?
এটা আমরা জানি যে দিনাজপুর, সেই দিনাজপুরে হওয়ার কথা, দিনাজপুর। তারপরে চাকমা জনগোষ্ঠী, একদম আমরা জানি রাঙামাটি। তারপরে হচ্ছে এগুলো আমরা অনেকবার, ওয়ানগালা হচ্ছে গারোদের উৎসব, এটা হচ্ছে অপশন সি। এগুলো আমরা হচ্ছে লাইট ক্লাসে পড়িয়েছি, সো এই জন্য তোমাদের আর ব্যাখ্যা করতেছি না। সো তারপরে আমরা যদি বাংলাদেশের পার্বত্য জেলার সময় বসবাস করে না কোনটা, আমরা যদি দেখি যে এখানে অনেকগুলো আছে, মুন্ডাটা বসবাস করে না, হ্যাঁ, মুন্ডা বসবাস করে না। তারপরে বিজু একটা উৎসব, এটা বিজু একটা উৎসব, চৈত্র সংক্রান্তিতে একটা উৎসব হয়, সেটা বিজু উৎসব। পার্বত্য যেরকম জেলাগুলো বসবাস করে না, মুন্ডা, আবারও বি আসছে, বি, অপশন বি। একই প্রশ্ন অনেকবার আসছে। বেদে বা বাইদ্যা পরিচিত ব্রাহ্মণ জনগোষ্ঠী, এটা হচ্ছে মন্তং, এটা হচ্ছে মন্তং, এটা হচ্ছে বেদে বা বাইদ্যা, এটাকে বলে। গারো সম্প্রদায় নিজে মান্দি বলে পরিচিত, মান্দি শব্দ অর্থ হচ্ছে মানুষ, বি, মানুষ। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা বিজু কোন জনগোষ্ঠী, আমরা জানি চাকমা, এটা অনেকবার আসছে, যে এটা মনে রাখবা, চাকমার হচ্ছে বিজু, মারমা সাংরে, রাখাইনে সানরে, গারো জনগণ, মণিপুরদের মৈতি, আর ত্রিপুরাদের বৈশাখী। আরাকানের পূর্ব নাম কি? আরাকানের পূর্ব নাম হচ্ছে রাখাইন, ডি। তারপর হচ্ছে আমরা যদি দেখি বাংলাদেশে বসবাস নিয়ে কোন নৃগোষ্ঠী, এটা হচ্ছে তোমার মুর, আমরা পড়িয়েছি মুর জনগোষ্ঠী। গারো জনগোষ্ঠী বাংলাদেশে কোন জনপদে থাকে? এটা হচ্ছে বসবাস করে ময়মনসিং আমরা পড়িয়েছি। মান্দি কারা? গারুরা। আমরা যদি দেখি বাংলাদেশের মারমা জনগোষ্ঠী পারিবারিক প্রথা, মারমারা হচ্ছে মাতৃপ্রধান, না সরি পিতৃপ্রধান, মারমারা হচ্ছে পিতৃপ্রধান, দুইটা খালি মাতৃপ্রধান, এটা হচ্ছে গারো আর খাসিয়া প্লাস খাসিয়া, এই দুইটা হচ্ছে মাতৃপ্রধান, খাসিয়া। হ্যাঁ, খাসিয়া হচ্ছে মাতৃপ্রধান, সো খাসিয়াটা হচ্ছে মাতৃপ্রধান। আচ্ছা, তারপরে খাজং নৃগোষ্ঠী বসবাস বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে। তারপরে আমরা যদি বাওয়ালি কারা, যারা আমরা যদি আমাদের আমাদের এখানে যে বাওয়ালি বিষয়টা, সুন্দরবনে গোলপাতা সংগ্রহকারীদের বাওয়ালি বলা হয়, মানে বাওয়াল বলা হয়, বাওয়ালি সুন্দরবনে গোলপাতা সংগ্রহকারীদের। তারপর হচ্ছে ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম, এটার নাম হচ্ছে জারি হচ্ছে ঢাকা ঐতিহ্যবাহী নৃত্য। তারপরে বিশ্ব আদিবাসী দিবস, এটা হচ্ছে 9 আগস্ট, অপশন ডি, বিশ্ব আদিবাসী দিবস। তারপর হচ্ছে আমরা যদি দেখি মুক্তিযোদ্ধা কে ছিলেন, এর মধ্যে মুক্তিযোদ্ধা ছিলেন ইউকে চিং মারমা, তিনি কিন্তু পদকও পেয়েছেন, চাকমা ছিলেন আর কি, মারমা ছিলেন আর কি, এক্সকিউজ মি। তো তিনি 2014 সালে মৃত্যুবরণ করেন। বীর বিক্রমদেব। পিতৃতান্ত্রিক পরিবার নয় যে গোষ্ঠী, পিতৃতান্ত্রিক পরিবার হচ্ছে নয়, খাসিয়ার, অপশন ডি। মাতৃতান্ত্রিক, হ্যাঁ, তো গারোদের ধর্মের নাম কি? সাংসারিক কথা, সাংসারিক, হ্যাঁ, সাংসারিক ধর্ম। তারপরে মাউরি কোন দেশের? মাউরি হচ্ছে নিউজিল্যান্ড, নাই, মাউরি হচ্ছে নিউজিল্যান্ড, হ্যাঁ, সি, নিউজিল্যান্ড। মানে এখানে আছে অন্যান্য বুশম্যান, বাইকিং, এগুলা পড়ে নিবা। সান্দ্রি ভাষায় কথা বলে, সান্দ্রি ভাষায় কথা বলে ওরা, হ্যাঁ, ওরা, এখানে আরো অনেকগুলো ভাষা আছে, সো এগুলো তোমরা দেখে নিতে পারো। তারপরে বাংলাদেশি ত্রিপুরা জনগোষ্ঠী ধর্মবিশ্বাস, তারা হচ্ছে হিন্দু, বি, ত্রিপুরা হচ্ছে হিন্দু, আমরা জানি। একমাত্র মুসলিম জনগোষ্ঠী, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বাংলাদেশি মুসলিম, সেটা হচ্ছে পাংখন। খ্রিস্টানরা হচ্ছে এটা, বৌদ্ধরা কোনটা, হিন্দুরা কোনটা, বৈষ্ণব কোনটা, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট ধর্মগুলা। বিজয় উৎসব কতদিন ধরে পালন করা হয়? 3 দিন, 3 দিন ধরে পালন করা, বছরের শেষ 2 দিন আর প্রথম 1 দিন, 3 দিন, হ্যাঁ, 3 দিন, চৈত্র সংক্রান্তি, এই যে দেখো। তারপর হচ্ছে সাজি বউ কারা পালন করে? সাজি বউ পালন করে থাকে মণিপুরীরা সাজি বউ উৎসব পালন করে থাকে। গারুরা ডাকবেওয়াল বলতে কি বোঝায়? ডাকবেওয়াল বলতে সংস্কৃতি বোঝায়, সংস্কৃতি। ডাকবেওয়াল মানে তাদের ভাষায় সংস্কৃতি। আচ্ছা, সো আশা করি তোমরা এই ক্লাসটা খুব এনজয় করছো, কারণ এই ক্লাসটা খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস, কারণ এটা থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন আসে। সো আমি তোমাদের কিছু সহজ প্রশ্ন, কিছু টাফ প্রশ্ন দেখিয়েছি। পরীক্ষা কিন্তু এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো, তোমরা আগামীতেও আরো অনেক ভালো করো, সেই জন্য রইলো তোমাদের অনেক অনেক শুভকামনা। তোমরা তাদের বসবাসের স্থান পড়বা, ভাষা, তারপর আর কি বললাম, তাদের উৎসব, সংস্কৃতির মধ্যে সবকিছুই আছে। তো এই যে বসবাসের স্থান, সংস্কৃতির মধ্যে ধর্ম, খাদ্যাভ্যাস, তাদের যে অন্যান্য যে নিজেদের কি বলে পরিচয় দেয়, তাদের উৎসবগুলো, এগুলা পড়বা। আশা করি তোমাদের এই বিষয়গুলো খেয়াল রাখলে তোমাদের এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবা। সবার জন্য রইল অসংখ্য শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।